প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয়বস্তু বিভিন্ন প্রকার ফাংশনের অন্তরীকরণ, লেকচার 4। আমাদের রেফারেন্স বই উচ্চতর গণিত প্রথম পত্র এস.ইউ. আহমদ। আমি আছি তোমাদের সাথে ডক্টর মোহাম্মদ আতাউল্লাহ, সহকারী অধ্যাপক, গণিত, নবীনগর সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া। ফাংশনের যোগফলের অন্তরজ, অর্থাৎ একাধিক ফাংশন যদি যোগ বা বিয়োগ আকারে থাকে তবে তার অন্তরীকরণ কেমন হবে সেটা আমরা দেখব। মনে করে এক্সের অতি সামান্য বৃদ্ধি ডেল এক্স এর জন্য ওয়াই ইউ ভি এর অনুরূপ বা করসপন্ডিং বৃদ্ধি যথাক্রমে ডেল ওয়াই, ডেল ইউ, ডেল ভি, যাহা যথেচ্ছ ক্ষুদ্র। অর্থাৎ এক্সের অতি সামান্য বৃদ্ধি ডেল এক্স এর জন্য ওয়াই এর বৃদ্ধি ডেল ওয়াই, ইউ এর বৃদ্ধি ডেল ইউ এবং বি এর বৃদ্ধি ডেল ভি। যেহেতু ডেল এক্স খুব সামান্য, কাজেই এক্স ওয়াই ইউ ভি এর বৃদ্ধি সামান্য হবে। সুতরাং ওয়াই ইজ ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস ভি থেকে আমরা পাই ওয়াই এর বৃদ্ধি যোগ করে দিচ্ছি আমরা, ওয়াই এর সাথে ওয়াই প্লাস ডেল ওয়াই ইকুয়াল টু ইউ এর সাথে ইউ এর বৃদ্ধি ডেল এক্স প্লাস মাইনাস চিহ্ন যেটা ছিল সেটা রইল, ভি এর সাথে ভি প্লাস ডেল এক্স যোগ করে আমরা একটা সমীকরণ তৈরি করছি। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আগে আমাদের 1 নম্বর সমীকরণ ছিল ওয়াই ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস ভি। 2 নম্বর থেকে যদি আমরা 1 নম্বর সমীকরণ বিয়োগ করি তাহলে থাকবে বাঁদিকে ওয়াই আর ওয়াই কেটে যাবে, থাকবে ডেল ওয়াই, আর ডান দিকে ইউ ভি কাটা যাবে, তাহলে থাকবে ডেল ইউ প্লাস মাইনাস ডেল ভি। যদি উভয় পক্ষকে আমরা ডেল এক্স দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি ডেল ওয়াই ডেল এক্স ইকুয়াল টু ডেল ইউ বাই ডেল এক্স প্লাস মাইনাস ডেল ভি ডেল এক্স। এখানে ডেল ইউ বাই ডেল এক্স না বলে আমরা ডেল ইউ ডেল এক্স। এখন আমরা লিমিট নিচ্ছি ডেল এক্স টেন্ডস টু 0, অর্থাৎ ডেল এক্স খুবই যদি ছোট হয়ে থাকে তাহলে লিমিট ডেল এক্স টেন্ডস টু 0 ডেল ওয়াই বাই ডেল এক্স, এটাকে আমরা বলি ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু লিমিট ডেল এক্স টেন্ডস টু 0 ডেল ইউ ডেল এক্স প্লাস মাইনাস লিমিট ডেল ইউ ডেল এক্স টেন্ডস টু 0 ডেল বি ডেল এক্স, অর্থাৎ dy dx equal to du dx plus minus db dx। যেহেতু y equal to u plus minus v, সুতরাং d dx u plus minus v equal to হচ্ছে আমাদের du dx plus minus db dx। এখানে যে কোনো সংখ্যক ফাংশনের ক্ষেত্রেই এটা প্রযোজ্য হবে। এখানে যদি আমাদের তৃতীয় কোনো ফাংশন থাকে প্লাস মাইনাস আকারে, যদি ধরে নেই জেড, তাহলে এখানেও প্লাস মাইনাস আকারে জেড আসবে। এখন বহুপদী ফাংশনের অন্তরীকরণ করবো আমরা। বহুপদী ফাংশন ধরে নিচ্ছি এফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 প্লাস ডট ডট প্লাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 5। এটা বহুপদী ফাংশন। তাহলে এফ অন্তরীকরণ করলে এফ এক্সকে আমরা লিখব এফ প্রাইম এক্স, এফ এক্সের অন্তরীকরণ ইকুয়াল টু ডি ডি এক্স এক্স টু দি পাওয়ার এন। এক্স টু দি পাওয়ার এন এর সূত্র আমাদের জানা আছে, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 লিখে দেব নিচে, ডি ডি এক্স এন টু দি এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 কে লিখব এন মাইনাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। একইভাবে ডি ডি এক্স এক্স কিউবকে লিখব 3 एक्स स्क्वायर, डी डी एक्स एक्स स्क्वायर के लिखब 2x, डी डी एक्स एक्स के लिखब 1 और डी डी एक्स 5 হবে 0, কারণ আমরা জানি ধ্রুবক ফাংশনের অন্তরীকরণ করলে 0 হয়।
মূল নিয়মে অন্তরীকরণ আমরা আগের লেকচারে কিছু করেছিলাম, যেমন e টু দি পাওয়ার x আমরা আগেই করেছি, এখানে আমরা এটা দেখব না। e টু দি পাওয়ার ax এটা দেখব। এখানে আমরা জানি f প্রাইম x লিমিটিং কেসে লিমিট h টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x প্লাস h মাইনাস a টু দি পাওয়ার x বাই h। আমরা আগে যে সূত্র ব্যবহার করেছিলাম f অফ x প্লাস h মাইনাস f অফ x বাই h, সেই সূত্র আমরা এখানে প্রয়োগ করছি। তারপরে এখানে এসে আমরা a টু দি পাওয়ার x কমন নিচ্ছি, তাহলে থাকে এখানে থাকবে a টু দি পাওয়ার h মাইনাস 1। যেহেতু লিমিট h এর উপরে h ব্যতীত অন্য এখানে যে কোনো টার্মকে আমরা ধ্রুব চিন্তা করতে পারি, তাই a টু দি পাওয়ার x এখানে ধ্রুব, a টু দি পাওয়ার x কে আমরা সামনে নিয়ে নিচ্ছি। তাহলে লিমিটের পরে থাকে কত, a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই h। সুতরাং আমরা পাচ্ছি পরের লাইনে এসে a টু দি পাওয়ার x লিমিট h টেন্ডস টু 0 1 বাই h, নিচের h টাকে আমরা 1 বাই h আকারে লিখলাম, আর a টু দি পাওয়ার x এর সূত্রটা এখানে আমরা লিখব। a টু দি পাওয়ার h এর যে বিস্তৃতি, সেই বিস্তৃতি থেকে পাই 1 প্লাস h বাই ফ্যাক্টোরিয়াল 1 ন্যাচারাল লগ অফ a প্লাস h স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 ন্যাচারাল লগ অফ a স্কয়ার আপ টু সো 1। আর এখানে যে মাইনাস 1 ছিল সেটাকে আমরা এখন লিখে দিলাম। এখন যদি আমরা ভিতরের ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিই, তাহলে এখানে প্লাস 1 আর এখানে মাইনাস 1 কেটে যাচ্ছে, তাহলে আমাদের থাকবে দ্বিতীয় টার্ম থেকে। আর এখানে h দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে এখানে h টা চলে যাচ্ছে, তাহলে হচ্ছে ন্যাচারাল লগ অফ a প্লাস h বাই ফ্যাক্টোরিয়াল 2 ন্যাচারাল লগ অফ a স্কয়ার প্লাস ডট ডট আপ টু ইনফিনিটি। এখন এখানে যদি আমরা লিমিট বসিয়ে দিই h টেন্ডস টু 0, যেহেতু h 0, h যুক্ত পরবর্তীতে সকল টার্মে 0 হবে, এখানে থাকবে শুধু ন্যাচারাল লগ অফ a। আর আগে আমাদের যেহেতু a টু দি পাওয়ার x ছিল, a টু দি পাওয়ার x গুণ থাকবে a টু দি পাওয়ার x ন্যাচারাল লগ অফ a। অর্থাৎ a টু দি পাওয়ার x কে যদি আমরা x এর সাথে অন্তরীকরণ করি, তাহলে পাবো a টু দি পাওয়ার x ন্যাচারাল লগ অফ a। ন্যাচারাল লগ অফ x এর অন্তরীকরণ করলে আমরা পাই কি, ধরি f of x is equal to natural log of x, তাহলে f prime x equal to limit h tends to 0 natural log of x plus h minus natural log of x by h। লিমিটের যে সূত্র ছিল আমাদের সেই সূত্র অনুসারে এখন আমরা জানি log a minus b এর সূত্র হচ্ছে log a by b, তাই এখানে উপরে আমরা সূত্র লিখে দিচ্ছি natural log of x plus h by x plus h by x কে যদি x আর x আলাদা করে দেই তাহলে 1 হবে প্লাস h by x, সেটা এখানে লিখলাম। লিখে log 1 plus x এর সূত্র আমরা লিখব। log 1 plus x এর সূত্র হচ্ছে x minus half x square by factorial 2 x square by 2 plus x cube by 2 x cube by 3 up to so on, মানে একটা প্লাস একটা মাইনাস হবে। পরে এসে আমরা কি করব, এখানে নিচে যে 1 বাই h ছিল সেই h দিয়ে গুণ করে দেব। গুণ করে দিলে এখানে h কেটে যাবে, এখানে h স্কয়ার h হয়ে যাবে, h কিউবটা h স্কয়ার হয়ে যাবে। এর পরবর্তী সকল পদে h এর উচ্চতর ঘাত থাকবে। এখন h এর মান যদি আমরা শূন্য বসাই, তাহলে প্রথম পদ 1 বাই x বাদ দিয়ে বাকি যা আছে সব শূন্য হয়ে যাবে, তাহলে থাকবে কি 1 বাই x। সুতরাং ন্যাচারাল লগ অফ x কে যদি আমরা x এর সাথে অন্তরীকরণ করি, অর্থাৎ d dx ন্যাচারাল লগ অফ x, তাহলে পাবো 1 বাই x। sin x এর অন্তরীকরণ আমরা আগেই দেখেছি, তাহলে এখন আর দেখছি না। d dx sin x equal to cos x, এটা আমরা পরবর্তী সূত্রের সাথে ইউজ করব। cos x এর অন্তরীকরণ করলে হবে মাইনাস sin x, sin এবং cos প্রায় একই রকম। এখানে শুধু এখানে cos c মাইনাস cos d এর একটা সূত্র আসবে, অন্য কোনো পার্থক্য নেই। tan x এর অন্তরীকরণ অনেকটা সেম, কাজে এখানে আমরা দেখছি না। cot x এর অন্তরীকরণটা আমরা দেখি, সেই লিমিটের সূত্র cot x plus h minus cot x by factorial h। এখানে আমরা cot কে ভাঙবো
cos বাই সাইন আকারে, cos x প্লাস এইচ বাই সাইন এক্স প্লাস এইচ মাইনাস cos x বাই সাইন এক্স। তারপর লসাগু করে দেবো, লসাগু করে দিলে নিচে আমাদের থাকবে এইচ ইন্টু সাইন এক্স প্লাস এইচ ইন্টু সাইন এক্স, আর এখান থেকে লসাগু করে দিলে পরে থাকবে cos x প্লাস এইচ মাইনাস সাইন এক্স, এখানে মাইনাসটা থাকবে, এর সাথে আসবে cos x ইন্টু সাইন এক্স প্লাস এইচ। ইকুয়াল টু হচ্ছে লিমিট h টেন্ডস টু 0, নিচে যা ছিল তাই থাকবে, উপরে এখানে আমাদের কিছু কম বেশি হবে সেটা আমরা এখানে দেখছি। cos x প্লাস এইচ, না এটা হচ্ছে cos a sin b মাইনাস sin a cos b ইকুয়াল টু, সূত্র হচ্ছে cos s sin এর a মাইনাস b এর সূত্র। এখানে sin x কে a ধরতে হবে আর x প্লাস s কে b ধরতে হবে, তাহলে আমাদের থাকবে sin a মাইনাস b, তার মানে হচ্ছে x মাইনাস x মাইনাস h, x x কেটে যাবে, থাকবে শুধু মাইনাস h। আমরা জানি sin এ মাইনাস থিটা হলে আগে মাইনাস থিটাটা চলে আসে, sin অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা। সেই অনুসারে আমরা এখানে চাইলে এই মাইনাসটাকে আগে লিখে দিতে পারতাম, এখানে এভাবে আছে থাকলেও সমস্যা নেই। এইচ এর নিচে আমরা এখানে যে নিচে ছিল সেটাকে নিয়ে আসবো, তাহলে সাইন থিটা বাই থিটা আকার একটা ফর্মুলা হবে যার মান 1 হবে, এখানে মাইনাস 1 হবে যেহেতু মাইনাস আছে, আর বাকি অংশটাকে আমরা আলাদা করে নিচ্ছি। লিমিট h টেন্ডস টু 0, 1 বাই সাইন এক্স প্লাস এইচ ইন্টু সাইন এক্স। এবার এখানে আমরা মাইনাস 1 লিখব, যেহেতু আমরা জানি লিমিট h টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স প্লাস সাইন এইচ বাই এইচ ইকুয়াল টু 1, মাইনাস চিহ্ন থাকাতে একটা মাইনাস 1 আসবে, আর এখানে যদি আমরা লিমিট h এর পরিবর্তে 0 বসিয়ে দিই তাহলে আসছে সাইন স্কোয়ার এক্স, 1 বাই সাইন স্কোয়ার এক্স, তাহলে 1 বাই সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু কোসেক স্কোয়ার এক্স, মাইনাস ছিল সে মাইনাসটা রইল, তাহলে d dx cot x ইকুয়াল টু মাইনাস কোসেক স্কোয়ার এক্স। sec x এর অন্তরীকরণ কি হবে? sec x এর অন্তরীকরণ করলে হয়, যদি আমরা ধরে নিই fx ইকুয়াল টু sec x, তাহলে f prime x মানে d dx fx ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 sec x প্লাস h মাইনাস sec x বাই h, লিমিটের মূল সূত্র। এখন এই sec x কে ভাঙবো 1 বাই cos x প্লাস h 1 বাই cos x, তারপর উপরে লসাগু করব, লসাগু করার পরে আমার নিচে আমরা পাচ্ছি কত h ইন্টু cos x প্লাস h cos x, আর এখানে লসাগু করলে এদিকে যে আমাদের 1 বাই cos x ছিল সেটা আগে চলে আসবে, আর মাইনাস দিয়ে cos x প্লাস h টা পরে চলে আসবে। এখন এখানে cos c মাইনাস d এর সূত্র লিখব, cos c মাইনাস d, এখান থেকে আমরা পাই দুটাই সাইন, সাইন c প্লাস d বাই 2 সাইন d মাইনাস c বাই 2, সেই সূত্র অনুসারে 2 সাইন c প্লাস d ইকুয়াল টু হবে x প্লাস h বাই 2, আর d মাইনাস c, x প্লাস h থেকে যদি x বাদ দেয় তাহলে থাকবে h বাই 2 সাইন h বাই 2 আসবে। এখন এখানে সাইন h বাই 2 এর নিচে আমরা এখানে h থেকে h বাই 2 আকারে লিখবো, একটা 2 সামনে গুণ আকারে রাখবো, এখানে এটা এই 2টাকে নিচে নিয়ে এসে 1 বাই এর নিচে আবার 1 বাই করে দিলে গুণ করলে আবার 2 উপরে চলে যাবে, সেভাবে এখানে করে দিলাম। আর বাকি অংশ থাকে আমাদের সাইন এক্স প্লাস এইচ উপরে, তার জন্য আলাদা একটা লিমিট নিচ্ছে, আবার নিচে থাকে cos x প্লাস h cos x, তার জন্য আবার আলাদা একটা লিমিট নিচ্ছে, তিনটা অংশ ভাগ করে দিচ্ছে। উপরের সাইন এক্স প্লাস এইচ একটা অংশ, সাইন h বাই 2 এর নিচে h বাই 2, এই 2টাকে নিচে নিয়ে যাচ্ছে, নিচে এটা একটা ফর্মুলা আসছে 1 হয়ে যাবে,
আর নিচের অংশটা আরেকটা ফর্মুলা। তারপর কি করব আমরা h এর পরিবর্তে 0 বসাবো, এখানে 0 বসাবো, এখানে 0 বসাবো, আর এখানে 1 লিখব। তাহলে এখানে আমাদের থাকবে sin x, এখানে হয়ে যাচ্ছে 1, আর এখানে হচ্ছে cos x plus cos x cos square x। তাহলে থাকবে sin x by cos x by cos x equal to sin by cos equal to tan x আর 1 by cos equal to sec x, অর্থাৎ d dx sec x equal to sec x tan x। cosec x তাহলে কত হবে? অনেকটা একই ফর্মুলা। ফাইনালি আমরা এখানে কি পাবো? এখান থেকে আমরা যদি লিমিট বসিয়ে দিই তাহলে এখানে পাবো আমরা cos x, এখানে পাবো -1, আর এখানে পাবো sin square x। cos x এর সাথে এখানে একটা sin নিয়ে নিলে হয়ে যাবে cot x minus cot x, আর 1 by sin x হবে cosec x। d dx cosec x equal to minus cot x into cosec x। এখানে দুইটা ফর্মুলা আমাদের একটু জেনে রাখা দরকার। log of x base a, x এখানে চলক বেজ আকারে আসছে, তাই বেসটা চেঞ্জ করলে আমরা লিখতে পাবো log of e base a into log of x base e equal to log of e base a into e base x base e টাকে লিখবো 1 by e base x। 1 by e base x equal to হচ্ছে ন্যাচারাল log of x, আর উপরে থাকবে e base log a। সুতরাং log of x base a equal to হচ্ছে log of e base a by natural log of x। একইভাবে যদি এখানে আবার log of a base x আসে, আমাদের এখানে log এর বেস সাধারণত e থাকে অথবা tan থাকে। যদি e থাকে তাহলে আমরা বলি ন্যাচারাল লগ, আর tan থাকলে tan ভিত্তিক লগ বলা হয়। এছাড়া অন্য কিছু থাকলে আমাদের বেসটা পরিবর্তন করে অন্তরীকরণ করতে হয়। এখানে মানে log of a base x কে আমরা বেস পরিবর্তন করে লিখব log of a base e into log of e base x। e base x ন্যাচারাল log of x হয়ে যাচ্ছে, আর log of a base e থেকে যাবে। এটা যখন পরবর্তীতে আমরা অন্তরীকরণ করব, অন্তরীকরণ করার আগে log of x base a থাকলে এই ফর্মে নিয়ে আসতে হবে, এবং log of a base x থাকলেও একই এই দিকের ফর্মটা আছে, এই ফর্মে নিয়ে তারপর অন্তরীকরণ করতে হবে। দুইটি ফাংশনের গুণফলের অন্তরজ, অর্থাৎ দুইটি ফাংশন যদি গুণ আকারে থাকে, যেমন y equal to u into b, তাহলে তাদের অন্তরীকরণ কী হবে সেটা আমরা এখন দেখব। একইভাবে আমরা ধরে নিচ্ছি x এর সামান্য বৃদ্ধি del x এর জন্য u v, এবং y এর বৃদ্ধি হবে del y del u del v, যা অতি ক্ষুদ্র। তাহলে y এর সামান্য বৃদ্ধি del y এর জন্য এখানে u এর যে সামান্য বৃদ্ধি del u এবং v এর সামান্য বৃদ্ধি del v, এই দুটা গুণ আকারে আসবে। যেহেতু আমরা y equal to u plus v ধরেছি, তাই y এর ইনক্রিমেন্ট বা বৃদ্ধি এখানে থাকবে, u এর সাথে u এবং v এর সাথে v এর ইনক্রিমেন্ট থাকবে, তার গুণফল আকারে আমাদের বিবেচনা করতে হবে। এখন এই দুটা ফাংশনকে আমরা গুণ করব। u এর সাথে v কে গুণ করলে হবে ub প্লাস u ইন্টু ডেল v, প্রথমে u দ্বারা গুণ করছি, পরে ডেল u দিয়ে গুণ করলে হবে v ইন্টু ডেল u প্লাস ডেল u ইন্টু ডেল v, 2 নম্বর সমীকরণ। আগের মতো 2 নম্বর থেকে আমরা 1 নম্বর বিয়োগ করব। বিয়োগ করলে বাঁ দিকে থাকে শুধু ডেল y, আর ডান দিকে আমাদের u v কেটে যায়, আর বাকি যা আছে সবগুলি থাকে। তাহলে u ডেল v প্লাস v ডেল u প্লাস ডেল u ইন্টু ডেল v থাকছে। এটার উভয় পক্ষকে
আমরা ডেল ওয়াই বাই ডেল এক্স দিয়ে ভাগ করব। ভাগ করলে পাচ্ছি ইউ ডেল বি বাই ডেল এক্স, বি ডেল ইউ বাই ডেল এক্স, ডেল ইউ ইন্টু ডেল বি বাই ডেল এক্স। উভয় পক্ষকে ডেল এক্স দ্বারা ভাগ করে নিচ্ছি। এখন আমরা লিমিট বসাবো ডেল এক্স টেন্ডস টু 0। তাহলে পাচ্ছে কি সরি লিমিট ডেল এক্স টেন্ডস টু 0 u into del v by del x plus limit del x tends to 0 v del u del x plus limit del x tends to 0 del u into del v by del x। ডান পক্ষে u কে আমরা লিমিটের বাইরে নিয়ে যাব, কারণ del x এর উপর লিমিট, u এর উপর কোনো লিমিট নেই। একইভাবে এখান থেকে v কে আমরা বাইরে নিয়ে যাচ্ছি, কিন্তু এখানে দুটো অংশের মধ্যে আলাদা করে লিমিট রাখবো, del u এবং del v del x এর মধ্যে। যেহেতু আমরা বলছি যে del x tends to 0, তাহলে del u tends to 0। x এর বৃদ্ধি অতি সামান্য হলে u এর বৃদ্ধি অতি সামান্য। যদি x এর বৃদ্ধি শূন্যের নিকটবর্তী হয় তাহলে del u tends to 0 হবে। সেক্ষেত্রে লিমিট del x tends to 0 del u equal to 0 হবে। এই পদটা এখানে, এই টার্মটা 0 হয়ে যাবে, তাহলে পরের টার্মটা 0 হয়ে যাবে। এখানে আমাদের দুইটা টার্ম থাকবে শুধু। তাহলে লিমিট del x tends to 0 u del u into limit del x tends to 0 del b by del x equal to 0। মানে 3 নং সমীকরণের লাস্ট যে টার্ম, সেই টার্মটা 0 হয়ে যাবে। তাহলে থাকবে আমাদের কি, বা দিকে থাকবে dy dx লিমিট del x tends to 0 del y by del x equal to হচ্ছে dy dx। আর ডান দিকে প্রথম পদে u থাকবে, আর এখানে v পরিবর্তে লিমিট del x tends to 0 del b by del x কে আমরা লিখব db dx। এই পদের v থাকবে, এখানে আমরা লিখব du dx। অর্থাৎ দুটা ফাংশনকে যদি আমরা দুটা ফাংশনের গুণফলকে যদি অন্তরীকরণ করি, তাহলে প্রথম ফাংশনটা আনটাচ, মানে যা আছে তাই থাকবে, অপরিবর্তিত থাকবে, প্লাস দ্বিতীয় ফাংশনটার অন্তরীকরণ হবে, v এর অন্তরীকরণ হলো, প্লাস আবার দ্বিতীয় ফাংশনকে ঠিক রেখে প্রথম ফাংশনের অন্তরীকরণ করতে হবে। দুটি ফাংশনের গুণফলের অন্তরজ প্রথম ফাংশন ইন্টু দ্বিতীয় ফাংশনের অন্তরজ প্লাস দ্বিতীয় ফাংশন ইন্টু প্রথম ফাংশনের অন্তরজ। দুইটি ফাংশনের ভাগফলের অন্তরজ। আগে আমরা গুণেরটা দেখলাম, এবার ভাগেরটা দেখব কি। একইভাবে যদি ধরে নেই y is equal to u by v, x এর অতি সামান্য বৃদ্ধি del x এর জন্য u, v এবং w এর বৃদ্ধি হবে যথাক্রমে y, u এবং v এর মানে বৃদ্ধি হবে del y, del u, del v। তাহলে আমরা এখানে 1 নং সমীকরণে লিখব y plus del y equal to u এর সাথে u এর বৃদ্ধি এবং v এর সাথে v এর বৃদ্ধি। এবার 2 নং থেকে 1 নম্বর বিয়োগ করে দেবো, আগের মতোই বিয়োগ করে দিলে আমাদের হচ্ছে কি, নিচে লসাগু করে দিচ্ছি। লসাগু করার পর আমাদের থাকবে v ইন্টু del u মাইনাস u ইন্টু del v। এবার উভয় পক্ষকে del x দিয়ে ভাগ করে দিই। del x দিয়ে ভাগ করে দিচ্ছি, del y বাই del x, উপরে del x দিয়ে ভাগ করে দিচ্ছি, নিচের অংশ যা ছিল তাই রইল। এখন লিমিট বসাচ্ছি আমরা, লিমিট del x tends to 0 ইকুয়াল টু আমরা পাচ্ছি কত, লিমিট del x tends to 0 u del x মাইনাস লিমিট del x tends to 0 u del v del x। লিমিটের সূত্র অনুসারে, মানে উপরে নিচে আমরা লিমিট বসিয়ে দিচ্ছি। এখন লিমিট বসিয়ে দেব,
ডেল এক্স টেন্সটা যদি 0 হয় তাহলে ডেল বি 0 হবে। ডেল বি 0 হলে আমাদের দ্বিতীয় নিচের ডেল বি যদি 0 হয়ে যায় তাহলে নিচে থাকছে পি স্কোয়ার, আর এখানে থাকবে আমাদের বি অপরিবর্তিত ডিইউ ডিএক্স মাইনাস ইউ অপরিবর্তিত ডিবি ডিএক্স, আর বাদিকে আসবে ডি ডিএক্স ওয়াই, ওয়াই মানে হচ্ছে ইউ বাই বি। সুতরাং ডি ডিএক্স ইউ বাই বি আকারে যদি অন্তরীকরণ করি দুটা ফাংশনের ভাগফলকে, তাহলে আসবে দ্বিতীয় ফাংশন মানে হরের যে ফাংশন থাকবে সেটা অপরিবর্তিত থাকবে, লবের ফাংশনকে অন্তরীকরণ করতে হবে, মাইনাস লবের ফাংশনকে অপরিবর্তিত রেখে হরের ফাংশনকে অন্তরীকরণ করতে হবে, এবং সেই বিয়োগফলকে বি স্কোয়ার দিয়ে মানে হরের ফাংশন দিয়ে হরের ফাংশনের বর্গ দিয়ে ভাগ করতে হবে। তো দুইটি ফাংশনের ভাগফলের অন্তরজ সমান হর ইন্টু লবের অন্তরজ মাইনাস লব ইন্টু হরের অন্তরজ বাই হর স্কোয়ার। এখন আমরা দু একটা গাণিতিক সমস্যা দেখব। 2 নম্বর উদাহরণটা দেখি। 2-1 এখানে এক্স স্কোয়ার প্লাস 3 ইন্টু 2x স্কোয়ার মাইনাস 1 দুটা ফাংশন আছে। আমরা প্রথম ফাংশন এক্স স্কোয়ার প্লাস 3 কে ধরবো ইউ, 2x স্কোয়ার মাইনাস 1 কে ধরবো বি। এই যদি ধরি তাহলে আমাদের সূত্র অনুসারে dy dx হবে ইউ প্রথম ফাংশন স্থির থাকবে, দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ করতে হবে, প্লাস দ্বিতীয় ফাংশন স্থির রেখে প্রথম ফাংশনের অন্তরীকরণ করতে হবে। তাহলে আমরা এখানে পাবো কত, এক্স স্কোয়ার প্লাস 3 ইন্টু 2x স্কোয়ারকে অন্তরীকরণ করলে হবে 4x মাইনাস 1কে অন্তরীকরণ করলে 0, সেটা লিখে নিই এখানে, প্লাস 2x স্কোয়ার মাইনাস 1 দ্বিতীয় ফাংশন অপরিবর্তিত থাকবে, প্রথম ফাংশনকে অন্তরীকরণ করলে 2x হবে আর 3 0 হয়ে যাবে, এখানে 2x হয়ে গেল। এবার এখানে গুণ করে আমরা পাচ্ছি কত, 4x কিউব প্লাস 12x প্লাস 4x কিউব মাইনাস 2x স্কোয়ার, যোগ বিয়োগ করলে আসছে 8x কিউব প্লাস 10x। টি এর প্রেক্ষিতে অন্তরজ নির্ণয় করতে হবে sin t প্লাস cos t বাই sin t মাইনাস cos t। এখানে আমরা চিন্তা করব u বাই v আকারে একটা ফাংশন আছে, u হচ্ছে sin t প্লাস cos t আর v হচ্ছে sin t মাইনাস cos t। তাহলে যদি আমরা ধরে নেই y is equal to sin t plus cos t by sin t minus cos t, dy dt t এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, তাই আমরা dy dt লিখছি। দ্বিতীয় ফাংশন মানে হর এর স্কোয়ার হবে, তারপর হর আনটাচ যা আছে তাই থাকবে। এবার লবের অন্তরীকরণ করতে হবে, d dt sin t cos t, সূত্র অনুসারে মাইনাস, এবার হর আনটাচ থাকবে, লবকে অন্তরীকরণ করতে হবে, d dt sin t minus cos t। লব অপরিবর্তিত, হরকে অন্তরীকরণ করতে, তাহলে এখানে sin t কে অন্তরীকরণ করলে হচ্ছে cos t, cos t কে অন্তরীকরণ করলে হবে মাইনাস sin t, আর এখানে মাইনাস sin t প্লাস cos t ছিল তাই থাকবে, sin t কে অন্তরীকরণ করলে হবে cos t, আর cos t কে অন্তরীকরণ করলে হবে মাইনাস sin t, আগে মাইনাস আছে তাহলে প্লাস হয়ে যাচ্ছে। এখন আমরা এখানে একটু গুণ করে দেব, গুণ করে যদি কিছু যোগ বিয়োগ করা যায় তাহলে সেটা করব। এখানে প্রথমে একই রকম টার্ম আছে দুটা, হোল স্কয়ার করে দিচ্ছি, এখানেও একই রকম আছে, হোল স্কয়ার করে দিচ্ছি। এবার এখান থেকে যদি আমরা যোগ বিয়োগ করি সূত্র ভেঙে, তাহলে পাবো 2 minus 2 sin square t cos square t। আমরা জানি sin square t cos square t equal to 1, তাহলে উপরে থেকে মাইনাস 2 আর নিচে sin t minus cos t হোল স্কয়ার ছিল সেটাই। সংযোজিত ফাংশনের এবং বিপরীত ফাংশনের অন্তরজ। সংযোজিত ফাংশন মানে হচ্ছে যখন একটি ফাংশনের ডোমেন অন্য একটি ফাংশনের রেঞ্জ হয়, তখন এই ধরনের ফাংশনকে সংযোজিত ফাংশন বলা হয়। ধরে নিচ্ছি y equal to f of z, এখানে প্রথম ফাংশনের ডোমেন হচ্ছে z,
কিন্তু দ্বিতীয় ফাংশনের রেঞ্জ হচ্ছে জেড, ডোমেন হচ্ছে এক্স। এক্স ওয়াই জেড কে পরিবর্তন করে যথাক্রমে এর যদি সামান্য বৃদ্ধি আমরা ডেল এক্স, ডেল ওয়াই, ডেল জেড এই ক্ষুদ্র ক্ষুদ্র বৃদ্ধি পাই, এবং এই ক্ষুদ্র বৃদ্ধিগুলো যদি টেন্স টু 0 হয়, খুব ক্ষুদ্র হয়, তাহলে ডেল ওয়াই ডেল এক্স ইকুয়াল টু ডেল ওয়াই ডেল জেড প্লাস ডেল জেড ডেল এক্স। মানে ডেল ওয়াই বাই ডেল এক্স কে যদি আমরা লিখি ডেল ওয়াই ডেল জেড, উপরে নিচে ডেল জেড যদি গুণ করি আমাদের গুণফলের কোনো পরিবর্তন হবে না। পরবর্তীতে আমরা এখানে লিমিট নিয়ে নেব, এই দুইটা ফাংশনকে আলাদা আলাদা দুটো ফাংশন বিবেচনা করব, করলে ফাইনালি লিমিট যদি সূত্র অনুসারে, মূল সূত্র অনুসারে লিমিটের চিন্তা করে লিমিট ডেল এক্স টেন্স টু 0 ডেল ওয়াই বাই ডেল এক্স ইকুয়াল টু ডি ওয়াই ডি এক্স, তাহলে এটা হবে ডি ওয়াই ডি জেড, এটা হবে ডি জেড ডি এক্স। অনুরূপভাবে যদি আরও আমরা এটাকে এক্সটেনশন করতে চাই তাহলে যতটুকু প্রয়োজন এক্সটেনশন করা যাবে, মানে বৃদ্ধি করা যাবে। যেমন ডেল ওয়াই ডি ওয়াই ডি এক্স, ডি ওয়াই ডি এক্সকে আমরা লিখবো ডি ওয়াই ডি ইউ, ডি ইউ ডি ইউ কেটে যাবে এখানে, আবার ডিবি ডিবি কেটে যাবে, থাকবে ফাইনালি ডি ওয়াই ডি এক্স। এখানে যদি আবার আরও কিছু আমরা অ্যাড করতে চাই একইভাবে আরও করা যাবে, কোনো সমস্যা নেই। এবার বিপরীত ফাংশনের অন্তরজ মনে করি এ সেট থেকে বি সেটে বর্ণিত একটা ফাংশন এফ বিলংস টু ওয়াই বিলংস টু বি, তাহলে ওয়াই হচ্ছে বি সেটের সদস্য, এফ হচ্ছে ফাংশন। ওয়াই এর বিপরীত ফাংশন বা ইনভার্সকে আমরা এফ ইনভার্স অফ ওয়াই দ্বারা নির্দেশ করি, এবং এফ ইনভার্স অফ ওয়াই হলো এ সেটের ওই উপাদানগুলো যাদের প্রতিচ্ছবি ইমেজ ওয়াই। সংক্ষেপে যদি এফ ম্যাপস ফ্রম এ টু বি হয় তাহলে এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু এক্স হবে, যেখানে এক্স বিলংস টু এ এবং এফ এক্স ইকুয়াল টু ওয়াই হয়। এক্ষেত্রে এফ ইনভার্স কে বলা হয় বি সেট থেকে এ সেটে এফ এর বিপরীত ফাংশন। আগে এ সেট থেকে বি সেটে একটা ফাংশন দেওয়া ছিল আমাদের এফ, সেই ফাংশনের যদি বিপরীত নিতে হয় তাহলে আমাদের এখানে এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই থাকে আমাদের সাধারণত ফাংশনের রেঞ্জটা। আগের ফাংশনের ডোমেন ছিল এক্স, ইনভার্স ফাংশনের ডোমেন হয়ে যাবে রেঞ্জ, মানে আগের ফাংশনের ডোমেন এখানে রেঞ্জ হয়ে যাবে, আবার রেঞ্জ হয়ে যাবে ডোমেন। তাহলে দুটা ফাংশন, একটাকে আরেকটার বিপরীত ফাংশন বলা হয়। একটা প্রতিজ্ঞা দেখবো আমরা এখানে, যদি এফ এর বিপরীত ফাংশন এফ ইনভার্স হয়, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু এফ এক্স হয়, তাহলে এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু এক্স হবে। তাহলে ডি ওয়াই ডি এক্স এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু 1 বাই এফ প্রাইম এক্স, অর্থাৎ dx dy is equal to 1 by dy dx, এবং dy dx is equal to 1 by dx dy। বিপরীত ফাংশনের অন্তরজ করতে গেলে মূল ফাংশন যা ছিল তার বিপরীতকরণ করে 1 বাই করতে হবে। এখানে তার প্রমাণ দেওয়া আছে, যেহেতু y equal to fx, সুতরাং 1 is equal to f prime x, মানে এখানে যদি আমরা y এর সাপেক্ষে অন্তরীকরণ করি y 1 হয়ে যাবে, আর fx কে f prime x আকারে লিখছি, x কে আবার dy dx করতে হবে। এখান থেকে আমরা পাচ্ছি dx dy equal to 1 by f prime x, কিন্তু f prime x equal to হচ্ছে dy dx, সুতরাং dx dy equal to 1 by dy dx। অনুরূপভাবে dy dx is equal to 1 by dx dy।
লগারিদমের সাহায্যে অন্তরীকরণ। কখনো কখনো ফাংশনের উপরে পাওয়ার ফাংশন আকারে থাকে, সেক্ষেত্রে লগারিদমের সাহায্যে অন্তরীকরণ করলে অন্তরীকরণটা খুব সহজ হয়ে যায়। যেমন যদি y = cos x টু দি পাওয়ার 10x হয়, তাহলে আমরা এখানে একটা লগ, ন্যাচারাল লগ নিয়ে নিলে উপরের পাওয়ারটা সামনে চলে আসবে লগের সূত্র অনুসারে, আর কজের সাথে একটা ন্যাচারাল লগ আসবে 1 নম্বর সমীকরণ। এখন এটাকে আমরা ইজিলি অন্তরীকরণ করতে পারবো। d dx ন্যাচারাল লগ অফ y = 1/y হয়ে যাবে, dy dx হবে। আর 10x এর অন্তরীকরণ আমরা জানি, 10x এর অন্তরীকরণ হচ্ছে sec² x, ন্যাচারাল লগ অফ cos x আলাদা থাকবে, প্লাস এবার 10x কে স্থির রেখে ন্যাচারাল লগ অফ cos x কে অন্তরীকরণ করতে হবে। cos x কে অন্তরীকরণ করতে হবে মাইনাস sin x, আর sin x log x এর অন্তরীকরণ 1/cos x, আর cos x এর অন্তরীকরণ হচ্ছে মাইনাস sin x। এখানে যদি আমরা গুণ করে দিই, তাহলে sin x বাই cos x হচ্ছে মাইনাস 10x, আর একটা 10x আগেই ছিল আমাদের, তাহলে মাইনাস 10 স্কোয়ার x হয়ে যাচ্ছে। আর এখানে থাকছে কত, sec x স্কোয়ার ইন্টু ন্যাচারাল লগ অফ cos x। তাহলে dy dx হচ্ছে, এখানে যে 1/y ছিল সেটার সামনে গুণাকারে আসবে, মানে মূল ফাংশনটা গুণাকারে থাকবে। তারপর এখানে থাকবে আমাদের ন্যাচারাল লগ অফ cos x sec² x মাইনাস 10² x। sin² x এর অন্তরীকরণ, এটাকে কম্পোজিট হিসেবে চিন্তা করে যদি করি, তাহলে y = z² x, z হচ্ছে আমাদের এখানে sin x। তাহলে dy dx = dy dz ইন্টু dz dx। dy dz y কে যদি, এই যে এখানে আমরা y কে যদি z এর সাপেক্ষে অন্তরণ করি তাহলে 2z হবে, এখানে z কে যদি x এর সাপেক্ষে অন্তরণ করি তাহলে হলো cos x। তাহলে এখানে আমাদের রেজাল্ট হচ্ছে 2z ইন্টু cos x। 2z, z ছিল আমাদের কত, sin² x, z ছিল sin x, তাহলে 2 ইন্টু sin x cos x, এটাকে আমরা লিখতে পারি sin 2x। এটাকে আমরা সেই একইভাবে ভেঙে অপোজিট হিসেবে চিন্তা করতে পারি। বিপরীত ফাংশনের অন্তরীকরণ, sin ইনভার্স x এর অন্তরীকরণ করতে হবে। আমরা ধরে নিচ্ছি y = sin ইনভার্স x, তাহলে x = sin ইনভার্স y। এবার আমরা x কে y এর সাপেক্ষে অন্তরীকরণ করব, তাহলে dx dy, আর sin y হবে cos y, যেহেতু y এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, তাহলে dy dx কত হবে, 1/cos y। সুতরাং d dx sin ইনভার্স x = 1/cos y। 1/cos y কে আমরা লিখতে পারি 1/√1 - sin² y। sin হচ্ছে x, sin y x, সুতরাং sin² y x²। সুতরাং d dx sin ইনভার্স x = 1/√1 - x²। এটা ভ্যালিড হবে কখন, যখন x এর মান -1 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট হয়। একইভাবে cos ইনভার্স x এর অন্তরীকরণ করা যাবে। tan ইনভার্স x এর অন্তরীকরণ, এখানে cot ইনভার্স 1 - x/1 + x এর অন্তরজ বের করতে হবে। আমরা এখানে একটা মনে করি y = cot ইনভার্স 1 + x/1 - x। তাহলে cot কে যদি tan এ কনভার্ট করে নিই, এখানে যে ফাংশনটা ছিল তার বিপরীত হয়ে যাবে, tan ইনভার্স 1 - x/1 + x। tan ইনভার্স 1 - x/1 + x কে আমরা আবার সূত্র ভাঙতে পারি, tan ইনভার্স 1 - tan ইনভার্স x, tan a - b এর সূত্র এটা। tan a - b হচ্ছে tan ইনভার্স 1 - a - b/1 + ab। tan ইনভার্স 1 = π/4 - tan x। এখন অন্তরীকরণ করে দিলে
ওয়াই মানে এক্সের সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে dy dx ইকুয়াল টু হচ্ছে π/4 ধ্রুবক 0 হয়ে যাবে মাইনাস tan ইনভার্স x ইকুয়াল টু 1/1 প্লাস x স্কয়ার। তাহলে এখানে পাচ্ছি আমরা dy dx ইকুয়াল টু মাইনাস 1/1 প্লাস x স্কয়ার। এখানে আরেকটা প্রবলেম দেওয়া আছে tan ইনভার্স 1/√1 মাইনাস x স্কয়ার। এখানে একটা রিপ্লেসমেন্ট করেছে x কে sec থিটা ধরে। এগুলো একটু টেকনিক্যালি মনে রাখতে হয়। sec থিটা ধরবো কেন, রুটের ভিতরে sec স্কয়ার থিটা ইজ sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে tan থিটা, সেই অনুসারে আমরা এখানে ধরে নিচ্ছি। তাহলে এখানে tan স্কয়ার হয়ে যাবে, স্কয়ার হয়ে গেলে পরে রুটটা কেটে যাবে। তাহলে tan এর সাথে tan ইনভার্স ছিল, তার সাথে নিচে tan আসছে, মানে sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু tan স্কয়ার থিটা, রুট কেটে দিলে হবে tan থিটা, উপরে নিয়ে গেলে হবে tan cot হয়ে যাবে cot থিটা। তাহলে কটকে আবার আমরা টেনে নিয়ে আসবো। আমরা জানি tan 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cot থিটা, সেইভাবে কনভার্ট করে নিচ্ছে। এখানে tan ইনভার্স কেটে যাচ্ছে, তাহলে থাকে কত π/2 মাইনাস থিটা। π/2 মাইনাস থিটাকে এখন আমরা অন্তরীকরণ করবো। থিটা ইজ ইকুয়াল টু sec ইনভার্স x, অন্তরীকরণ করলে আমরা জানি dy dx ইজ ইকুয়াল টু π/2 শূন্য হয়ে যাবে, থাকবে মাইনাস sec ইনভার্স x ইজ ইকুয়াল টু 1/x ইন্টু √1 মাইনাস x স্কয়ার। ধন্যবাদ সবাইকে। আশা করি যদি এই অঙ্কগুলাই প্র্যাকটিস করো তাহলে পরবর্তীতে আমরা যখন অনুশীলনী অঙ্কগুলো করব ধরতে সহজ হবে এবং প্র্যাকটিসের মাধ্যমে অন্তরীকরণের অনেক সমস্যাই সমাধান হয়ে যাবে। আশা করি পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।